দাঁতু ঘোষাল চিৎকার করছিল। এসেছে সকালবেলা, 8টা না বাজতে, এখন 10:30। নবগ্রাম স্টেশনে 10:30টার গাড়ি চলে গেল। এখনো বসে থাকতে হয়েছে কেন? এত গুমর কেন জীবন মশাইয়ের? কি মনে করে মশাই? দেশে ডাক্তারের অভাব, না দাঁতু ঘোষাল এতই অবহেলার মানুষ? নবগ্রামে 4টে ডাক্তার বসে ফ্যাঁ করছে। চ্যারিটেবল ডিসপেন্সারি ছিল, 4 বিছানার হাসপাতাল। তারপর যুদ্ধের সময় দেশে মন্বন্তর হলে 10 বিছানার হাসপাতাল হয়েছিল। এখন 50 বিছানার হাসপাতাল তৈরি হচ্ছে। একজন ছোট ডাক্তার ছিল, এখন 2 জন ডাক্তার হয়েছে, নার্স হয়েছে। সেখানে গিয়ে এলাম বলে একটা বিছানায় শুয়ে পড়লেই হলো। সময়ে খাওয়া, সময়ে ওষুধ, যবার খুশি ডাকলেই ডাক্তার। কেবল জাত থাকবে না আর মান থাকবে না, বলেই যায় না। এছাড়া কবরেজ 2 জন, তার মধ্যে ভূদেব কবরেজ দস্তুর মতো পাশ করা। হোমিওপ্যাথ 2 জন, আলী মোহাম্মদ আর বাঙাল ডাক্তার। দোকানে গেলে কেউ পয়সা দেয় না। জীবন মশাইয়ের মতিভ্রম হয়েছে, নইলে রোগীদের এমন অবহেলা কখনো করতো না। কেবল পুরনো লোক, ধাত চেনে, মশাই বংশের বংশধর, তাই আসে, আর আসবে না। কালই হয় ভূদেব কবরেজের কাছে, নয় হরেন ডাক্তারের কাছে যাব। যে দেশে গাছ থাকে না, সে দেশের ভেরেন্ডা গাছই বিরিক্ষি। সেকালে ডাক্তার বৈদ্যের অভাব ছিল, তাই জীবন মশাই ছিল ধন্বন্তরী, নিদান হাঁকত। যেটা ফলত সেটাই জাহির করত, যেটা ফলত না সেটার বেলা চুপচাপ থাকত। মরার বদলে বাঁচলে কে আর তা নিয়ে ঝগড়া করে? এবার এই বাঘা প্রদ্যোৎ ডাক্তারের হাতে পড়েছে। এবার মজাটা বুঝবে। এই তো মতি কর্মকার বর্ধমান হাসপাতালে মাকে ভর্তি করে দিয়েছে। পায়ের ফটো নিয়েছে, ভেতরে হাড়ের কুচি আছে, কেটে বার করবে, ব্যাস ভালো হয়ে যাবে। প্রদ্যোৎ ডাক্তার বলেছে আসুক ফিরে মতির মা, তারপর নারী দেখার, নিদান হাঁকার ফাঁপা বেলুন ফুটিয়ে দেব। ঘরে এদিকে রোজগারের অভাবে হাঁড়ি টনটন আর রোগীদের অবহেলা। বকেই চলেছে দাঁতু। নন্দ বার কয়েকই বলছে, এই দেখো ঠাকুর, ভালো হবে না, যা তা বলো না বলছি। কিন্তু দাঁতু ঘোষাল গ্রাহ্য করেনি, বলেছে তুই বেটা বাঁশের চেয়ে কঞ্চি দর, পীর চেয়ে খাদিম জিন্দে। সকাল থেকে 5 বার বলেছি তামাক দিতে, গ্রাহ্যই করলি না। তোর কি, মাস পোয়ালেই মাইনে নিবি। চুরি করে মশাই বাড়ির যাও ছিল শেষ করলি। এইবার রোগী তাড়িয়ে লক্ষ্মী ছাড়িয়ে তুই ছাড়বি। পরাণ খাঁও প্রতিবাদ করছিল, দেখো ঘোষাল, কথাগুলান তুমি অন্যায় বলছো। কঠিন রোগী দেখতে গেছেন মশাই, তাতে দেরি যদি হয়েই থাকে, তবে এই সব কথা তুমি কি বলছো? ছি, আর কাকে কি বলছো? বলুক খাঁ, ওকে বলতে দাও। ওই কথা ছাড়া অন্য কথা এখন ওর মুখে আসবে না। ওর বুদ্ধি এখন বিপরীত বুদ্ধি। সর্বনাশকালে মানুষের বিপরীত হয়, আর মৃত্যুর কালের চেয়ে সর্বনাশকাল তো মানুষের আর হয় না। ঘোষাল যাবে, যাবার কাল যত কাছে আসবে তত এইটা ওর বাড়বে। হেসেই কথাগুলি বললেন জীবন মশাই। তিনি আরোগ্য নিকেতনের ভিতর থেকে বেরিয়ে এলেন। চণ্ডীতলা থেকে গ্রামে ঢুকবার পথটাই সদর রাস্তার উল্টো দিকে। সেই পথে কবিরাজখানার পেছন থেকে ঢুকে তিনি বেরিয়ে এলেন সামনে। দাঁতু ঘোষাল এক মুহূর্তে যেন জমে পাথর হয়ে গেল। ভয়ার্ত
বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রইল জীবনমশাইয়ের দিকে। হতবাক হয়ে গিয়েছে সে। হাত দুটো শিথিল হয়ে ঝুলে পড়েছে। জীবনমশাই চেয়ারখানা টেনে নিয়ে বসলেন। বললেন, দেরি একটু হয়ে গেল আজ। চণ্ডীমায়ের স্থানের গোসাইজির অসুখ, হয়তোবা যাচ্ছেন গোসাই। সেখানে যেতে হয়েছিল সকালে উঠেই। নবগ্রামের রতনবাবুর ছেলে বিপিনবাবুর কঠিন অসুখ, সেখানেও যেতে হয়েছিল। যারা এতদূর দেখাতে এসেছে তাদের তো এমন জরুরি অবস্থা নয়। দাড়িতে হাত বোলাতে লাগলেন জীবনমশাই। রোগীর দল তবুও কেউ কোনো কথা বলতে পারলে না। দাদু ঘোষালের দিকেই তারা তাকিয়েছিল। দাদু দাঁড়িয়েছিল মৃত্যু দণ্ডাজ্ঞাপ্রাপ্ত আসামির মতো। আকস্মাৎ সে ভাঙা গলায় বলে উঠল, কি বললে মশাই? আমি বাঁচব না? আমি মরব? জীবনমশাই নিষ্পৃহ নিরাসক্তের মতো বললেন, এ রোগ তোমার ভালো হবে না ঘোষাল। এ রোগেই তোমাকে যেতে হবে। এ তোমার ভালো হবার রোগ নয়। তবে 2 মাস কি 6 মাস কি 2 বছর 5 বছর, তা কিছু বলছি না আমি। দাদু এবার চিৎকার করে বলে উঠল, তুই গোবর্দি, তুই গোবর্দি, হাতুড়ে মানুষ রে। জীবনমশাই বলেই গেলেন, এ যদি তোমার ভালো হবার হতো ঘোষাল, তবে 2 দিন যেতে না যেতেই তুমি কি খাবো করে ছুটে আসতে না। তামাক গাঁজার জন্যে তুমি খেপে উঠতে না। মৃত্যু রোগের এ হলো একটা বড় লক্ষণ। রোগের সঙ্গে রিপুর যোগাযোগ হলে আর রক্ষে থাকে না। তোমার তাই হয়েছে। দাদু এবার পট করে তার পৈতে গাছটা ছিঁড়ে ফেলে চিৎকার করে উঠল, আমি যদি বামুন হই তবে 6 মাস যেতে না যেতে তোর সর্বনাশ হবে। বামুনের মেয়ের অভিশাপে তোর বেটা মরেছে, এবার ব্রহ্ম শাপে তোর সর্বনাশ হবে। বলেই সে হন হন করে নেমে পড়ল। আরোগ্যনিকেতনের দাওয়ার ওপর খানিকটা গিয়েই সে থমকে দাঁড়াল। ঘুরে দাঁড়িয়ে বলল, চললাম আমি হাসপাতালের বড় ডাক্তারের কাছে। আজই আমি হাসপাতালে ভর্তি হব। বাঁচি কিনা দেখ। মশাই হাসলেন, তারপর বললেন, কার কি বলো? এসে দাঁড়ালো একটি লোক। কামলা জন্ডিস হয়েছে। মানুষটা যেন হলুদ মেখে এসেছে। প্রতিবিধান অনেক করেছে। কামলার মালা নিয়েছে, মালাটা হাঁটু পর্যন্ত লম্বা হয়েছে, তাতে সারেনি। হাসপাতালে গিয়েছে, তাতেও বিশেষ কিছু হয়নি। অবশেষে মশাইয়ের কাছে এসেছে। জীবনমশাই বললেন, তাই তো বাবা, হাসপাতালে যখন কিছু হয়নি তখন সময় নেবে। আর ওষুধ যদি কবিরাজি মতে খাও, বোধ হয় তাই ইচ্ছে। নইলে আমার কাছে আসতে না। মুশকিল হচ্ছে, আমি তো ওষুধের কারবার তুলে দিয়েছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি মোটামুটি চিকিৎসা করাই ছেড়ে দিয়েছি। নতুন কাল, নতুন চিকিৎসা, নতুন রুচি এ তো আমার কাছে নাই। তাছাড়া আমার নিজেরও আর ভালো লাগে না। তবু এককালে চিকিৎসা করতাম। 2-4 জন পুরনো লোক আজও ছাড়ে না, তাই তাদের দেখি। বুঝেছ না? একটু হাসলেন। বোধ হয় দাদু ঘোষালের প্রসঙ্গটা তার মনের মধ্যে তখনও ঘুরছিল। তুমি বরং ভূদেব কবিরাজের কাছে যাও, সে ওষুধপত্র রাখে। আর নতুন কালে কবিরাজি শিক্ষার কলেজ হয়েছে, সেখানে পাশ করেও এসেছে। বুঝেছ না? কবিরাজিতে নিজের ওষুধ ছাড়া চিকিৎসা করে ফল হয় না। আগে না ডাক্তারবাবু, আপনি দেখুন আমাকে, নইলে আমি হয়তো বাঁচব না। আমার বাবা দাদা সবাই
ঠিক এই বয়সে মারা গিয়েছে, 35 থেকে 40-এর ভেতর। আমাকে বাঁচান। না না, না বাঁচবার মতো তোমার কিছু হয়নি বাপু। আর বাঁচা মরার ব্যাপারটাই একটা আশ্চর্য ব্যাপার। ওর ওপরে যদি মানুষের হাত থাকত। হাসলেন ডাক্তার। শুনলে না, দাদু বলে গেল আমার ছেলের কথা। সে নিজেও ডাক্তার ছিল। এ কি, কাঁদছ কেন তুমি? আচ্ছা আচ্ছা, আমি দেখব, তুমি বসো, আমি ওষুধ লিখে দিচ্ছি। ভূদেবের কাছে কিনে নিয়ে যাও, তারপর আমি ঘরে তৈরি করে দেব, বুঝেছ? ভয় নেই, ভালো হয়ে যাবে। এত ভয় পেয়েছ কেন? দাড়িতে হাত বোলাতে লাগলেন ডাক্তার। লোকটি বড় ভয় পেয়েছে। ভয় রোগের জন্য নয়, বাবা দাদা ঠিক এই বয়সে মরেছে বলে ও বেচারিও ভয় পেয়েছে। ভয়টা খুব অহেতুকও নয়, এমন হয়, বিচিত্রভাবে হয়। পরাণ হেসে লোকটিকে বললে, আর কিছু ভয় তুমি করিও না বেটা। মশাই বলেছেন ভয় নাই, ও একেবারে বেদবাক্যি। পরাণ তার মন রেখেছে, সে জীবন মশাই জানেন, কিন্তু এ মন রাখাটুকু তার ভালো লাগে। পরাণ লোক ভালো, কৃতজ্ঞতা আছে। সেই তার প্রথম জীবনে জীবন দত্ত তাকে টাইফয়েড থেকে বাঁচিয়েছিলেন। তখন পরাণের অবস্থা সচ্ছল ছিল না, দিনমজুরি করত। জীবন দত্তের বাড়িতেই মজুরি খেটেছে। তখন তিনি তার বিনা পয়সায় চিকিৎসা করেছিলেন, সে কথা পরাণ আজও ভুলে যায়নি। সে এখন বড় ডাক্তার ডাকতে পারে, দৈনিক 4 টাকা ফি দিতেও তার গায়ে লাগে না, তবু সে জীবন দত্ত ছাড়া কাউকে দেখায় না। শুধু কৃতজ্ঞতাই নয়, জীবন মরণ প্রশ্ন নিয়ে রোগ আসে মানুষের শরীরে, সেখানে কৃতজ্ঞতার ক্ষেত্র খুব বড় নয়, বড় বিশ্বাসের কথা। সেই বিশ্বাস আছে পরাণের। যে তাকে এত বড় বিশ্বাস করে, তাকে স্নেহ না করে কি পারেন তিনি? তবে বিবির জন্য পরাণের ভাবনায় ডাক্তার কিঞ্চিত কৌতুক না করে পারেন না। একবার তিনি নিজেই বলেছিলেন, পরাণ, বিবিকে একবার না হয় কলকাতায় নিয়ে যাও, এখন সব নানা রকম পরীক্ষা হয়েছে, পরীক্ষা করিয়ে নিয়ে এসো। ডাক্তার কথাটা গুরুত্ব দিয়ে বলেছিলেন, কৌতুক করেননি। ডাক্তার বলেছিলেন, তাহলে এক কাজ করো, হাসপাতালের ওই বড় ডাক্তারকে একদিন কল দাও, ওকে দেখাও, উনি বলে দেবেন, চিঠি দিয়ে দেবেন, কোথায় কার কাছে দেখাতে হবে। প্রদ্যোৎ ডাক্তার রোগিণীকে দেখে একটু হেসেছিলেন, বলেছিলেন, অসুখ মনের, শরীরের নয়, এবং একটু থেমে বলেছিলেন, কোনো মনস্তাত্ত্বিক ডাক্তারকে দেখালে ফল ভালো হতে পারে। মশাই কথাটা বুঝেছিলেন, পরাণ বুঝতে পারেনি, কিন্তু তবুও পরাণ ওই নতুন ডাক্তারের ওপর বিরক্ত হয়েছিল। তার বিবি তার চোখের সামনে রোগে ভুগছে, সে তার সেবা করছে, চোখে দেখে স্পর্শ দিয়ে সে অসুখ অনুভব করছে, আর ডাক্তার বলছে অসুখ নয়। সে শুধু প্রদ্যোৎ ডাক্তারকে বাতিল করেনি, কলকাতায় যাওয়ার কথাও বাতিল করে দিয়েছিল। শুধু প্রশ্ন করেছিল, আপনি কি বুঝছেন বলেন, যদি বুঝেন কি পরাণের ভয় আছে, মৃত্যু হতে পারে, তাহলে না হয়। না, সে ভয় নেই, তবে ভুগতে পারে, বুঝেছ না? তা ভুগুক, না হয় ভুগবে কিছুদিন। আপনি ছাড়া কারুর দাওয়াই আমি খাওয়াবো না। সে অবধি এই চলছে। ডাক্তার 3 দিন অন্তর যান, কিন্তু পরাণের ইচ্ছা রোজ যান তিনি। ডাক্তার তা যান না।
পরাণ রোজ আসে, খবর বলে যায়, বলে কিছু বদল করবেন নাকি? না না, ওই যা চলছে চলুক। এই পোষটাই যদি কিছু দিতেন, আর এই ঘুম হবার ওষুধ, রাতে একবার চোখ বোঝে না, ছটপট করে এপাশ আর ওপাশ, আর টুকটুক করে জল খাবে। একটা কিছু দিলেই পরাণ খুশি। আজও পরাণের একটা ওষুধ চাই। সে ভয়ার্ত জোয়ানটিকে জীবন মশাইয়ের অদ্ভুত চিকিৎসা পারঙ্গমতার কথা বোঝাতে বসেছে সেই উদ্দেশ্যে। ডাক্তার রোগীর পর রোগী দেখে চলেছেন। এই সময় এসে দাঁড়ালো এক 6 ফুট লম্বা মানুষ। মশাই, একবার যে দেখতে হবে। গম্ভীর ভরাট গলা। কি তোমার কি হলো? কি হলো বুঝতে তো পারছি না। কাশি, সর্দি, মধ্যে মধ্যে জ্বর, কিছুতেই ছাড়ছে না। হাতখানা বাড়িয়ে দিলে। 6 ফুট লম্বা, তেমনি কাঠামো, এক পরিণত বয়সের জোয়ান। ঘাট মহেশপুরের রানা পাঠক। এ অঞ্চলে রানা পাঠক শক্তিশালী জোয়ান। লাঠি খেলা, কুস্তি করা, নদীর ঘাটে নৌকা খেয়া দেওয়া, দেবস্থানে বলিদান করা তার কাজ। বছর কয়েক আগে পর্যন্ত প্রতি বৎসর অম্বুবাচিতে কুস্তি প্রতিযোগিতায় রানা পাঠকের নাম একবার কয়েকদিনের জন্যে মুখে মুখে ফিরত। আর একবার রানার নাম শোনা যেত কালী পুজোর সময়। রানার মহিষ বলির কৃতিত্ব লোকের মুখে গল্পের কথা। বাড়িতে কিছু জমি জেরাত ছিল। তার ধানে, ফসলে আর খেয়াঘাটের নৌকোর আয়ে রানা পাঠকের বেশ ভালোই চলে যেত। মহেশপুরের ঘাটের ডাক তার এক চেটে। ও ঘাটের অন্য কেউ ডাক নিয়ে নৌকা পার করতে পারেন না। রানা পাঠকের অসুখ কখনো শোনেননি মশায়, কিন্তু আজ রানাকে দেখে জীবন মশাই বিস্মিত হলেন। এ কি চেহারা হয়েছে রানার! চোখের কোলে কালি পড়েছে, শক্ত বাঁশের গোড়ায় দিকের মতো, মোটা কবজির হাড় বেরিয়ে পড়েছে, জামার ফাঁক দিয়ে কণ্ঠ দেখা যাচ্ছে। রানা, বাবা, এ তুমি ভালো করে দেখাও। তুমি বরং বর্ধমানে গিয়ে দেখিয়ে এসো, নয়তো এখানেই আজকালকার ভালো ডাক্তারদের দেখাও। এ তোমার টোটকাতে কি মুষ্টিযোগে যাবে না? রানা মাথাটা ঝাঁকি দিয়ে বললে, ওরা গেলেই বলবে যক্ষা হয়েছে, বুঝলেন না? ওদের এইটে বাতিক, তারপর ফর্দ দেবে ইহার লম্বা। বুকের ফটো তোলাও, গায়ের থুথু পরীক্ষা করাও, এই করো তা করো, চিকিৎসা, তারপর যক্ষা হয়তো আমার হয়েছে। বুঝেছেন? একটা মেয়ে ছেলের কাছ থেকে ধরার কথাই বটে। তাই আবার পরীক্ষা কিসের? এত পরীক্ষায় যদি করতে হবে তো ডাক্তারি কিসের? আপনি হাত দেখুন, বলে দিন কি করতে হবে, ওষুধ দেন, সেসব আমি ঠিক ঠিক করব। তারপরে আমার পরমায়ু আর আমার হাত যশ, আর ওই সব ফোড়া ফুড়ি আমার ধাতে সইবে না মশাই। যক্ষার ওষুধ তো আপনাদেরও আছে। আছে, কিন্তু এখন যে সব ওষুধ বেরিয়েছে সেসব অনেক ভালো ওষুধ রানা, অনেক ভালো। আপনি বলছেন? বলছি রানা, তাতে তো লজ্জা নাই বাবা। তুমি বরং হরেন ডাক্তারের কাছে যাও। আর ওই বুকের ফটো তোলানোর কথা বললে না বাবা, ওটা করানো ভালো। এক্স-রে করলে বোঝা যাবে, চোখে দেখা যাবে কতখানি রোগ হয়েছে।
আবার ভালো হলে একবার এক্স-রে করলে বুঝতে পারবে একেবারে নির্দোষ হলো কিনা। এখন ধরো হয়তো একটু থেকে গেল, শরীর ভালো হয়েছে, সেটা ধরা গেল না, সেই এইটুকু আবার বাড়বে কিছুদিন পর। রানা ঘাড় নাড়লে, বার কয়েক ঘাড় নেড়ে বললে, হুম, তাহলে আমি ভূদেব কবিরাজের কাছে যাই। ওসব করার ডাক্তারি ওষুধ আমার ধাতে সইবে না। তাছাড়া মশাই, ডাক্তারদের কথা বড় চ্যাটাং চ্যাটাং, বুঝছেন? আমাদিকে যেন মানুষই মনে করে না। আপনি দেখতেন সেকালে, সে পশার তো দেখেছি আমি। এরা টাকা রোজগার করে অনেক, ফি বেশি, ফি ছাড়ে না, কিন্তু সে পশার নাই। আপনারা রোগীর সঙ্গে আপনার লোকের মতো কথা বলেন, ঘরের লোকের মতো। আমার আবার মেজাজ খারাপ, কে জানে ঝগড়া হয়ে যাবে কবে। তার চেয়ে কবিরাজি ভালো। লোহাতে মাথা বাঁধিয়ে তো কেউ আসে নাই সংসারে, মরতে তো হবেই, আজ নয় কাল। তা কড়া কথা শুনে, খারাপ কথা শুনে মরি কেন? রানা উঠে চলে গেল। রানা, ও রানা। আজ্ঞে? কবিরাজি যদি করবে বাবা, তবে তুমি পাকুড়িয়া যাও। সেন মহাশয়দের বংশ বড় বংশ, বড় আটন, বিচক্ষণ বদ্যি আছেন, ভালো ওষুধ রাখেন, সেইখানে যাও, বুঝেছ? এ অবহেলার রোগ নয়। পাকুড়ে যাব বলছেন? হ্যাঁ, তাই যাও। ভূদেব এখনো ছেলে মানুষ, বুঝেছ? ইচ্ছা করো তো ভূদেবকে সঙ্গে নিয়ে যাও। দেখি টাকাতে কুলানো চাই তো। হাসল রানা। আপনার কাছে আসা সেই জন্যও বটে যে কম টাকায় চিকিৎসা, এ আর কোথায় হবে? চলে গেল রানা পাঠক। শক্তিশালী বিপুল দেহ, অকুত ভয় রানা বন্যার সঙ্গে ঝড়ের সঙ্গে লড়াই করে, কিন্তু অসহায় হয়ে পড়েছে আজ। মৃত্যুর কাছে মানুষ নিতান্ত অসহায়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন জীবন মশাই। রানার কথাই ভাবছিলেন। কথাটা মিথ্যে বলেনি রানা। দরিদ্র দেশ, দরিদ্র মানুষ, টাকা পাবে কোথায়? ডাক্তারেরাই বা করবে কি? তারাই বা খাবে কি? নিজের অবস্থা ভেবেই কথা বলছেন জীবন মশাই। আজ সকাল থেকে 4টি টাকা ফি পেয়েছেন। তার পিতামহ পিতা, তিনি এতকাল পর্যন্ত যে সম্পত্তি করেছিলেন, তার অনেক চলে গিয়েছে এই 15-20 বছরের মধ্যে। আজ তিনি প্রায় নিঃস্ব। লোকে বলে ভাগ্য, আতর বউ নিজের কপালে করাঘাত করে, কিন্তু তিনি তো জানেন দায়ী তিনি নিজে। তাছাড়া আর কে দায়ী? সশব্দে একখানা গরুর গাড়ি এসে দাঁড়াল। কই গুরুদেব কই? নামল শশী। শশীর চোখ লাল, মদ খেয়েছে এই দিন দুপুরে। রামহরিকে দেখবার জন্য নিতে এসেছে। রামহরি মৃত্যু কামনায় জ্ঞানগঙ্গা যাবে। গত রাত্রির কথাগুলি আবার সব মনে হল মশাইয়ের। রামহরি যাবে মৃত্যু বরণ করতে। 4টি টাকা নামিয়ে দিলে শশী। আমি বলেছি 4 টাকা দিয়ে সারলে হবে না রামহরি, জীবন মশাইকে শেষ দেখা দেখাবে। আরও লাগবে বাবা। আমাদিগকে বরং সেকালে চোলাই মদ খাইয়েছ, পাটা খাইয়েছ, জীবন মশাইকে তো কিছু খাওয়াওনি। খাইয়ে থাকলে বড় জোর লাউ কুমড়ো। বেটা উইল টুইল করছে, বললে মশাইকে সাক্ষী করব, পেন আমি দেবো তখন, নিশ্চয়ই দেবো। হাসতে লাগলো শশী। হঠাৎ হাসি থামিয়ে বললে, দাদু ঘোষাল বেটা মরত, ও বেটার নিদান হাগলেন কেন? বেটা কাঁদছে।
প্রদ্যোৎ ডাক্তার তর পাচ্ছে। মশায় সে কথা গ্রাহ্য করলেন না। দাঁতু মরবে, এই রোগেই মরবে। প্রবৃত্তিকে এমন প্রবল রিপু হয়ে উঠতে কদাচিৎ দেখা যায়। কোনো মতেই বাঁচতে পারবে না প্রদ্যোৎ। বাড়ির দিক অগ্রসর হলেন তিনি। বললেন, দাঁড়া, গিন্নি বকছে কেন দেখি। আতর বউয়ের তীক্ষ্ণ তিরস্কার তিনি শুনতে পেয়েছেন। আতর বউ তিরস্কার করছেন তাকেই যাকে আজীবন তিরস্কার করে আসছেন, নিজের অদৃষ্টকে। হায়রে অদৃষ্ট, হায়রে পোড়া কপাল। নন্দ ওপাশে চুপ করে বসে আছে, মাথা হেঁট করে মাটি খুঁড়ছে। নন্দ জড়িত আছে, তাতে সন্দেহ রইল না তার। মশায় দুজনের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি হলো? কিছু না। নন্দ বললে, দাঁতুকে ওসব বলবার আপনার কি দরকার ছিল? হাসপাতালের ডাক্তার যা তা বলছে, আমি শুনে এলাম নিজের কানে। নিদান হাঁকবে তো আমার নিদান হাঁকো। দেখো, হাত দেখো। তোমার নিদান হাত না দেখেই আমি হাঁকতে পারি। বলো বলো, তাই বলো, কবে মরবো আমি? এ জ্বালা আমি আর সইতে পাচ্ছি না। শুধু নাই, শুধু নাই আর নাই। আর তুমি ন্যায়ের অবতার সেজে বসে আছো। রতনবাবুরা 4 টাকা ফি দিতে এসেছিল, তুমি 2 টাকা নিয়ে 2 টাকা ফেরত দিয়ে এসেছ। তুমি যাকে দেখছ তাকেই বলে আসছো মরবে, তুমি মরবে। জীবনমশাই হা হা করে হেসে উঠলেন। এবার সে হাসিতে স্তব্ধ হয়ে গেলেন আতর বউ। জীবনমশাই বললেন, মরবার জন্যেই জন্ম আতর বউ। সবাই মরবে, সবাই মরবে, কেউ অমর নয়। ঘোরটা কাটিয়ে আতর বউ আকস্মাৎ চিৎকার করে উঠলেন, পৃথিবীর কথা আমি জানতে চাই না, আমি কবে মরব তাই বলো। আমার মৃত্যুর পর? নিষ্ঠুর বজ্রের মতো কঠোর কথা। আতর বউ নির্বাক বিমূঢ় হয়ে গেলেন। আমার মৃত্যু কবে হবে সেইটাই বুঝতে পারছি না। পারলে দিন তারিখ বলে দিতাম। বনবিহারীর মৃত্যু জানতে পেরেছিলাম, তোমাকে বলেছিলাম, তুমি বিশ্বাস করনি। এটা বিশ্বাস করো। জীবনমশাই বেরিয়ে গেলেন। শশী রাঙা চোখ মেলে তার দিকে তাকিয়ে আছে। চল শশী। শশীর যেন এতক্ষণে চেতনা ফিরে এলো। বললে, চলুন। হঠাৎ হেসে বললে, ঠিক বলেছেন, মরবে না কে? সবাই মরবে। ওই হাসপাতালের ডাক্তার, ও বেটা কি অমর নাকি? ডাক্তার বললেন, চুপ কর, ওসব কথা থাক। হায় রে মানুষ। না না, হাই কেন? এই তো রামহরি হাসতে হাসতে মরতে চলেছে। সত্য সত্যই প্রদ্যোৎ ডাক্তার কঠিন ক্রোধে ক্রুদ্ধ হয়ে উঠেছে। গণেশ ভট্টাচার্যের মেয়েকে তার একবার দেখে একটু আশান্বিত হয়ে এসে অফিসে বসেছে, ঠিক এমনই মুহূর্তে দাঁতু এসে হাউ হাউ করে কেঁদে পড়ল। প্রদ্যোৎ ডাক্তারের প্রায় পা চেপে ধরে বললে, ডাক্তারবাবু গো, আমাকে বাঁচান আপনি। কি হয়েছে? উঠুন, ভালো করে বলুন, চেঁচাবেন না মেলা। ওগো, আমাকে বাঁচান গো, আমি আর বাঁচব না। কি হয়েছে যে তাই বাঁচবেন না? মশাই বললে গো, জীবন মশাই। কে? জীবন দত্ত? আগে হ্যাঁ, বললে এই তোর মৃত্যু রোগ, শিবের বাবা এলেও বাঁচাতে পারবে না। জীবন ডাক্তারের সঙ্গে শিবের বাবার আলাপ পরিচয় আছে তাহলে? না,
মাথা খারাপ হয়েছে লোকটার। আজ্ঞে? ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল দাঁতু ঘোষাল। উঠুন, কি হয়েছে দেখি। চলুন ওই ঘরে, টেবিলের ওপর শুয়ে পড়ুন, বলুন কি হয়েছে। সমস্ত শুনে ডাক্তার ভ্রু কুঞ্চিত করে বসলেন। এই সমস্ত লিখে আপনি আমাকে দিতে পারবেন? আগে হ্যাঁ, 1000 বার, এক্ষুনি লিখে দিতে পারি। বেটা কায়েত। ডাক্তার ধমক দিয়ে বললেন, ওসব কি বলছেন? বেটা কায়েত কি জানেন? আমিও কায়েস্ত। জিভ কোট দাঁতু বললে, আপনাকে তাই বলতে পারি? আমি বলছি ওই জীবনকে, বেটা হাতুড়েকে। কিন্তু আমি বাঁচব তো? ঝরঝর করে কেঁদে ফেললে দাদু। কি হয়েছে তাই বাঁচবেন না? ওষুধ খান, নিয়ম করে চলুন। কম্পাউন্ডার হরিহর পাশের ঘরে ওষুধ তৈরি করছিল। সে বললে, তা দাদু পারবে না, রোগ তো ওর ডেকে আনা, খেয়ে খেয়ে করেছে। 2 দিন ভালো থাকলেই ব্যাস ছুটবে কারুর বাড়ি। আজ তোমাদের বাড়ি 2টো খাবো। হাসতে লাগলো সে। ডাক্তার বললেন, হাসপাতালে থাকতে হবে আপনাকে, থাকবেন? তাই থাকবো। দাদু বাঁচতে চায়, সে মরতে পারবে না। ওকে ভর্তি করে নিন। বলেই ডাক্তার একটা কাগজ টেনে নিলেন। ম্যাজিস্ট্রেটকে লিখবেন এই কথা, এ ধরনের নিদান হেকে মানুষের ওপর মর্মান্তিক পীড়ন, এ যুগে এটা অসহনীয় ব্যাপার, এর প্রতিকার করা প্রয়োজন। কিছুক্ষণ পর আধ লেখা দরখাস্তখানা টেনে ছিঁড়ে ফেলে দিলেন। থাক। লোকটিকে যেন একটা বাতিকে পেয়েছে, মৃত্যু ঘোষণা করে আনন্দ পাচ্ছে। আশ্চর্য! মৃত্যু পৃথিবীতে নিশ্চিতই বটে। সে কে না জানে? তাকে জয় করবার জন্য মানুষের চেষ্টার অন্ত নাই। সে সাধনা অব্যাহত চলে আসছে, আবিষ্কারের পর আবিষ্কার হয়ে চলেছে। আজও তাকে রোধ করা যায়নি, আজও সে ধ্রুব। তবু তো মর্মান্তিক, বিয়োগান্তক ব্যাপার। তার মধ্যে যেন একটা আধ্যাত্মিক কিছু আরোপ করে এই মৃত্যুদিন ঘোষণা চমকপ্রদ বটে, রোমান্টিকও বটে, কিন্তু নিষ্ঠুর, ঠিক পশুকে বলি দেওয়ার মতো। পূজা অর্চনার আড়ম্বরে আধ্যাত্মিকতার ধূম্রজালে আচ্ছন্ন এক কল্পলোক সৃষ্টি করে মৃত্যুকে মুক্তি বলে ঘোষণা করে খড়গাহাত করার মতোই নিষ্ঠুর প্রথা। জীবন দত্ত তারই পুরোহিত সেজে বসে আছে। হি মাস্ট স্টপ। থামতে হবে তাকে, না থামে থামাতে হবে তাকে। হি মাস্ট বি স্টপড। এই অর্চনা মেয়েটির হাত দেখলেও নিদান হেগে যেত। ওকে তা না দেখতে দিয়ে ভালো করেছেন তিনি। অদৃষ্টবাদী এই দেশের এই নিদান হাঁকিয়েরাই যোগ্য চিকিৎসক ছিল। কবচ মাদুলি জড়িবুটি চরণামৃত কিছু দিতে বাঁধে না এদের। লোকটা নিজের ছেলেরও নাকি মৃত্যু ঘোষণা করেছিল, এবং করেছিল মায়ের অর্থাৎ নিজের স্ত্রীর সম্মুখে। উহ, কি নিষ্ঠুর! কল্পনা করা যায় না। প্রদ্যোৎ ডাক্তার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিগারেট ধরিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে নার্সদের অফিসের দিকে গেলেন। নার্সকে ডাকলেন, বললেন, ওই পেশেন্ট, ওই বুড়ো বামুনকে ভর্তি করা হয়েছে, ভালো করে নজর রাখবে। ওর স্টুল এক্সামিনেশন দরকার, আজই করে রাখবে। তারপর সমস্ত ওয়ার্ডটা ঘুরে বেরিয়ে এসে দাঁড়ালেন ফাঁকা মাঠে, নতুন বাড়িটার সামনে।
সুন্দর হচ্ছে বাড়িখানা, ডিসেন্ট বিল্ডিং। চারিদিকে 4টে উইং থাকলে আরও সুন্দর হতো। হবে, স্কিম আছে, পরে হবে। নতুন কাল, বিজ্ঞানের যুগ, অদৃষ্ট নিয়তি নির্বাসনের যুগ। ব্যাধিকে জয় করবে মানুষ, মৃত্যুর সঙ্গে সে যুদ্ধ করবে। মৃত্যুর মধ্যে অমৃত খুঁজেছে মানুষ অসহায় হয়ে। এবার জীবনের মধ্যে অমৃত সন্ধানের কাল এসেছে। একালে অনেক আয়োজন চাই, অনেক কিছুর আয়োজন সঙ্গে সঙ্গে প্রয়োজন। এই লোকগুলির নির্বাসন, এই জীবন মশাইদের নিদান নিদান। মৃত্যুর সঙ্গে যেন একটা প্রেম করে বসে আছে এদেশ। গঙ্গার ঘাটে গিয়ে জলে দেহ ডুবিয়ে মরাই এখানে জীবনের কাম্য। মতির মায়ের এক্স-রে রিপোর্ট পেয়ে প্রদ্যোৎ যেন প্রেরণা পেয়েছে একটা। এক্স-রে রিপোর্ট নিয়ে মতি আজ সকালে বর্ধমান থেকে ফিরে এসেছে। বর্ধমানের হাসপাতালের ডাক্তার প্রদ্যোতের চেয়ে সিনিয়র হলেও তার সঙ্গে প্রদ্যোৎ ডাক্তারের বেশ একটু সম্প্রীতি আছে। সে তাকে লিখেছিল, আমাকে যেন সমস্ত রিপোর্ট অনুগ্রহ করে জানাবেন, কারণ এই কেসটিতে আমি খুবই ইন্টারেস্টেড। ওই বুড়িকে মরণ ধ্রুব বলে খোল করতাল সহযোগে নাম সংকীর্তন করে জ্ঞানগঙ্গা পাঠাবার ব্যবস্থা হচ্ছিল। এখানকার সে আমলের এক জ্ঞান বৃদ্ধ বৈদ্য মহাপ্রভু নিদান হেঁকেছিল। কয় মাস, কয় দিন, কদণ্ড, কয় পলে যেন বৃদ্ধার প্রাণ বিহঙ্গ পিঞ্জর ত্যাগ করবে, এই পায়ের ব্যথা রোগেই মরবে। সেই কেস আমি জোর করেই হাসপাতালে পাঠাচ্ছি। এখানকার লোকেরা নাকি মনে মনে হাস্য করছে এবং বলাবলি করছে, জীবন দত্ত যখন নারী দেখে বলেছে বুড়ি মরবে, তখন ওকে বাঁচায় কে? এই কারণেই সেখানকার ডাক্তার রিপোর্টের পুরো নকল মতির হাতে পাঠিয়েছেন। সেই রিপোর্ট পড়ে প্রদ্যোতের মুখে ব্যঙ্গহাস্য ফুটে উঠেছিল, তার সঙ্গে বিরক্তিও জমা হয়েছিল। পড়ে গিয়ে বুড়ির একটা পায়ের গাঁটে আঘাত লেগেছে, খানিকটা হাড়ের কুচি ভেঙে সেখানে থেকে গিয়েছে। সেই হেতুই বৃদ্ধার এই অবস্থা। ওই জায়গাটা কেটে হাড়ের কুচিটা বের করে দিতে হবে এবং হাড়ের যদি আর কোনো অংশ বাদ দিতে হয় দিতে হবে। দিলেই বুড়ি সেরে উঠবে, এতে আশঙ্কার কোনো কারণ নাই। নিদান নিদান নিদান। কাল সন্ধ্যাতেও এই নিদানের কথা এক দফা শুনে এসেছেন। এই BK মেডিকেল স্টোর্সের মালিক বিনয়দের ওখানে ওই ওই একটি শক্ত পোষণকারী রোগের সুযোগে মানুষকে সর্বশান্ত করে, জাল ওষুধ বিক্রি করে, মুখে বড় কথা বলে। বাধ্য হয়ে প্রদ্যোতকে ওখানে যেতে হয়, নইলে ওকে ঘৃণা করে প্রদ্যোত। প্রদ্যোত ডাক্তার ওখানে গিয়েছিল একটা বিশেষ জরুরি ইঞ্জেকশনের অর্ডার দিতে, কাল সন্ধে পর্যন্ত পাওয়া চাই। তার সঙ্গে আরও 2-4টে ওষুধ। বিনয়ের দোকানের একটি বিশেষ ব্যবস্থা আছে যে প্রতিদিন রাত্রি 10টার ট্রেনে তার লোক কলকাতা যায়। সকালে পৌঁছে বরাতি জিনিস কিনে আবার দুপুরেই রওনা হয়ে সন্ধ্যার সময় নবগ্রাম ফিরে আসে। পুরো 24 ঘন্টাও লাগে না। এর জন্য সে হাওড়া পর্যন্ত মান্থলি টিকিট করেছে। ওদের ওখানে মজলিসের মাঝখানেই এই কথা হচ্ছিল, এই মতির মায়ের কথা। কাল যে ছেলেটি তার হাতে মারা গেছে তার কথা, বিপিনবাবুর হিক্কার কথা। বিনয় নিজে ওষুধের দোকান করে, লাভও করে প্রচুর, কিন্তু নিজে অ্যালোপ্যাথিতে খুব বিশ্বাসী নয়।
কবিরাজিতেই তার নিজের রুচি এবং মধ্যে মধ্যে ডাক্তারদের বলে, আপনাদের এ আমলের চিকিৎসা ও তো কানাতেও পারে মশায়। রক্ত পরীক্ষা, মলমূত্র, থুথু, গায়ের পরীক্ষা, এক্স-রে এসব হবে, তারপর আপনারা চিকিৎসা করবেন। সে আমলে নাড়ি টিপে ধরেই বলে দিত কি হয়েছে, বলে দিত 18 মাস কি 6 মাস কি 7 দিন মেয়াদ। এই আমাদের জীবন মশাই। জীবন মশাইয়ের নিদান হাঁকার গল্প বলেছে। শেষে বলেছে, মতির মাকে মশাই যখন বলেছেন ডাক্তারবাবু, তখন এক্স-রে রিপোর্ট এবং চিঠিখানা পেয়ে প্রদ্যোৎ মনে বল পেয়েছে, প্রেরণা পেয়েছে। এখানকার লোকে এমনভাবে বলে যে মধ্যে মধ্যে নিজেকে যেন দুর্বল মনে হয়। চারুবাবু শুদ্ধ ওদের সুরে সুর মিলিয়ে কথা বলেন। হরেন ডাক্তার তরুণ, কিন্তু সে এখানকার ছেলে। সে বিশ্বাস হয়তো করে না, কিন্তু অবিশ্বাস করার মতো দৃঢ়তাও তার নেই। তার বাল্য স্মৃতি তাকে নাড়া দিয়ে দুর্বল করে দেয়। মশাই নাকি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন এবং তার গল্প নাকি আশ্চর্য। তার বাল্য জীবনের আরও অনেক আশ্চর্য স্মৃতি আছে। এবার সে প্রমাণ করবে, মতির মা বাঁচবে, দাঁতু বাঁচবে। ডাক্তার বাসার দিকে চলল। গানের সুর এসে কানে ঢুকল। মঞ্জু গান গাইছে। বেলা প্রায় 1টা। রান্নাবান্না হয়ে গেছে, কাজ নাই। গান গাইছে মঞ্জু। আশ্চর্য জীবনময়ী মেয়ে মঞ্জু। মূর্তিমতী জীবনের ঝর্ণা উচ্ছ্বসিত আবেগের সম্মুখের পানে বয়ে চলেছে। বহু যুদ্ধ করে ডাক্তার তাকে জয় করেছেন। তার বাড়িতে এই কারণেই মঞ্জুকে পছন্দ করে না। বলে, দুলালিপনা কি ভালো? ডাক্তারের ভালো লাগে। মঞ্জুকে ডাক্তার সাইকেল চড়া শিখিয়েছেন, বন্দুক ছুঁড়তে শিখিয়েছেন, মোটর ড্রাইভিং শেখাবেন। বাধা তিনি দেবেন না। এই তো জীবন, গতিশীল উল্লাসময়। ওইখানেই তো আছে সবল জীবনের আনন্দ। দিস ইজ লাইফ। সিঁড়ির ওপরে ব্লিচিং পাউডার ছড়ানো আছে, তাই মারিয়ে ডাক্তার জুতোর তলা পরিশুদ্ধ করে নিয়ে ওপরে উঠলেন। ওদিকে সাবান, জল, লোশন, তোয়ালে সাজানো রয়েছে। মন্থর গতিতে ক্যাঁ ক্যাঁ শব্দ তুলে একখানা ছইওয়ালা গাড়ি আসছে। হাসপাতালের পাশ দিয়েই রাস্তা। শ্রাবণের আকাশে মেঘ ঘুরছে, ছায়াচ্ছন্ন ম্লান দ্বীপ্রহর। টিপ টিপ বৃষ্টি পড়ছে মধ্যে মধ্যে। গাড়িখানা ছইয়ের ভেতর ঠিক সামনেই বসে কে? পাকা দাড়ি, পাকা চুল, স্থূল স্থবির, মেঘাচ্ছন্ন আকাশের দিকে চেয়ে রয়েছে। গাড়ির চাকা খালি পড়েছে, ইটে হোঁচট খাচ্ছে, তার সঙ্গে দেহখানি ঝাক্কি খাচ্ছে। ভ্রুক্ষেপ নাই। জীবন মশাই তো ডাকে চলেছেন কোথাও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।